ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নিজে করি 1.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করব। পরের ভিডিওতে আমরা 6 থেকে 10-এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনের অঙ্কগুলো করে দিয়েছি, অর্থাৎ 1 থেকে 6 পাতার অঙ্কগুলো আমি করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। অর্থাৎ একটা চাকা 55 বার ঘুরলে 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে যেহেতু এখানে পথ বেশি, তাহলে চাকাও বেশি ঘুরবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব। তো এই অঙ্কগুলো করতে হলে প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রথমে আমরা এটা লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো এখানে আমাকে বের করতে বলেছে যে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে আমাকে যেটা বের করতে বলবে সেটা আমরা সবসময় ডান পাশে লিখব। তাহলে লিখব চাকা ঘুরবে, চাকা ঘুরবে। তাহলে চাকা ঘুরবে, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি বার, ঠিক আছে। আর এদিকে লিখব পথ, আর ব্র্যাকেটে লিখব মিটার। তোমরা ব্র্যাকেটেরটা লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে এদিকে কি লিখলাম, পথ, ব্র্যাকেটে মিটার, এদিকে চাকা ঘুরবে। তাহলে দেখো 55 বার ঘুরে কত মিটার পথ যায়, 77 মিটার পথ যায়। তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকাটা কতবার ঘুরবে সেটা বের করব। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে পথ বেশি, চাকা ঘুরবেও, এখানে পথ কম, চাকাও ঘুরবে কম। এখানে পথ বেশি গেলে চাকাও বেশি ঘুরবে। তাহলে এটা কি সম্পর্ক আছে বলো তো, এটা সরল সম্পর্ক আছে। তাহলে লিখবো এখানে পথ ও চাকা ঘোড়ার মধ্যে সম্পর্ক সরল। তাহলে এখানে পথ আর চাকা ঘোড়ার মধ্যে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। বোঝা গেল? সরল সম্পর্ক কেন, কারণ এখানে পথ কম, চাকা ঘুরেছেও কম। এখানে পথ বেশি গেলে চাকা ঘুরবেও বেশি। তাহলে যখন একটা কমবে পরেরটাও কমবে, যখন একটা বাড়বে তা পরেরটাও বাড়বে, তখন সম্পর্ক হয় সরল সম্পর্ক। এখানে পথ কম, চাকা ঘুরেছেও কম। এখানে পথ বেশি, চাকা ঘুরবেও বেশি। তাহলে এক্ষেত্রে কী হবে, সরল সম্পর্ক হবে। অর্থাৎ যখন একটা কমবে তা অপরটাও কমবে, একটা বাড়বে তা অপরটাও বাড়বে, তখন তাদের মধ্যে সম্পর্ক হবে সরল সম্পর্ক। বুঝতে পারলে? তাহলে এবার লিখব যে 77 মিটার পথ যায়, 77 মিটার পথ যেতে চাকা ঘোরে কতবার, 55 বার। 55 বার। তাহলে 77 মিটার পথ যেতে চাকা কতবার ঘুরে, 55 বার চাকা ঘুরে। তাহলে ঐকিক নিয়ম, 1 মিটার পথ যেতে চাকা ঘুরে। তাহলে 1 মিটার পথ যেতে চাকা কি কম ঘুরবে। 77 মিটার পথ যেতে চাকাটা যদি 55 বার ঘুরে, তাহলে 1 মিটার পথ যেতে চাকাটা কম ঘুরবে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। ভাগ হবে অর্থাৎ নিচে আসবে। মনে রাখবে, যদি কম মনে হয় তাহলে ভাগ হবে, আর বেশি মনে হলে কি হবে, গুণ হবে। এবার 98 মিটার পথ যেতে চাকা ঘুরে। তাহলে 98 মিটার পথ যেতে চাকাটা কি বেশিবার ঘুরবে। 1 মিটার পথ যেতে চাকাটা যতবার ঘুরবে, 98 মিটার পথ যেতে চাকাটা তার থেকে বেশিবার ঘুরবে। তাহলে বেশি হলে কি বললাম, গুণ হবে। গুণ হবে অর্থাৎ উপরে গিয়ে গুণ হবে, আর নিচে 77ই থাকবে, এতবার। এবার কাটাকাটি করো 11 ঘর দিয়ে, 5 11 55, 7 11 77। এবার 7 দিয়ে 98কে যদি আমরা কাটি, তাহলে 7 ও 7 থাকছে কত, 2 আর 28, 4 7 28, 14। তাহলে 5 আর 14 গুণ করলে কত হবে, 70 বার।
কতবার হবে? 70 বার। তাহলে 98 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে? 70 বার। তাহলে লিখব যে সুতরাং 98 মিটার পথ যেতে চাকাটি 70 বার ঘুরবে। দেখো 2 নম্বর অঙ্কটা বলছে দীপ্তাক্ষ প্রত্যেক সপ্তাহে মানে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে, এক সপ্তাহ কত দিন? 7 দিন। তাহলে সে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে? আগের মতো করে লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা আগে লিখে নেব। এবার লক্ষ্য করো কি বলেছে, যে কতদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে এদিকে লিখব সাঁতার শিখতে যায়, সাঁতার শেখে আর কি। এদিকে লিখব ব্র্যাকেটে দিন। কি লিখব এখানে? ব্র্যাকেটে দিন। তারপর এখানে এদিকেও লিখব দিন, আর ব্র্যাকেটে লিখব সময়। লক্ষ্য করো প্রত্যেক সপ্তাহে মানে 7 দিনে সে সাঁতার শিখতে চায় একদিন। তাহলে 7 দিনে সে সাঁতার শেখে কয়দিন? একদিন। তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শেখে সেটা বের করব। তাই লিখব, দেখো এখানে দিন কম, সে সাঁতার শেখেও কম দিন, আর এখানে দিন বেশি, সে সাঁতার শিখবেও বেশি দিন। দেখো 7 দিনে সে যদি একদিন সাঁতার শিখতে যায়, তাহলে এখানে 364 দিনে সে বেশি দিন সাঁতার শিখতে যাবে। তাহলে এখানে দিন বাড়লো, সাঁতার শেখার দিনটাও বাড়লো। যখন একটা বাড়বে অপরটাও বাড়বে, একটা কমবে তো অপরটাও কমবে, তখন কি সম্পর্ক হয় এদের মধ্যে? সরল সম্পর্ক হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে দিন ও সাঁতার শেখার দিনের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক? সরল সম্পর্ক। এখানে দিন আর সাঁতার শেখার দিনের মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি করব? তাই লিখব 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তাহলে একদিনে সাঁতার শিখতে যায়, তাহলে একদিনে সাঁতার শিখতে সে কি কম দিন যাবে। তাহলে কি হবে? ভাগ হবে 1/7 দিন। তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে বেশি দিন সাঁতার শিখতে যাবে। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। মনে রাখবে, বেশি হলে গুণ হবে, কম হলে ভাগ হবে। এত দিন। তা 7 দিয়ে এটাকে কাটো, 5 7 কত হচ্ছে? 35। থাকবে 1 আর 4 14, 7 2 গুণা 14, 52। তাহলে উপরে থাকলো কত? 52 আর 1 52 দিন। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, একদিনে সাঁতার শিখতে যায় 1/7 দিন, আর 364 দিনে সাঁতার শিখতে যায় 52 দিন। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে? তাহলে কবিতার কাগজের প্রয়োজন হচ্ছে 120টা, আর প্রত্যেক দিস্তায় 24টা কাগজ আছে। তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে? তাহলে দেখো আগের মতো করে আগে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা প্রত্যেকটা অঙ্কে তোমাদের লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা আমাকে কি বের করতে বলছে? কবিতা কত দিস্তা কাগজ কিনবে। তাহলে আমাকে দিস্তা বের করতে বলছে। তাহলে এখানে লিখব দিস্তা
ব্র্যাকেটে লিখব কাগজ, আর এখানে লিখব কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা, আর ব্র্যাকেটে লিখব টি। তো লক্ষ্য করো 24টা প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, অর্থাৎ 24টা কাগজ হয় তোমার এক দিস্তা। তাহলে 24টা কাগজ হচ্ছে এক দিস্তা, তাহলে ওর প্রয়োজন হচ্ছে 120টা কাগজ। তাহলে 120টা কাগজ কত দিস্তা? তাহলে 120টা কাগজ যত দিস্তা হবে তার ততগুলোই কাগজ প্রয়োজন। তাহলে দেখো এখানে কাগজ কম দিস্তা কম, এখানে কাগজ বেশি দিস্তাও বেশি হবে। তাহলে এখানে দেখো কাগজ কম দিস্তা কম, কাগজ বেশি দিস্তাও বেশি। যখন একটা কম তা অপরটাও কম, একটা বেশি তাই অপরটাও বেশি। তাহলে এদের মধ্যে তখন কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে কাগজ ও দিস্তার মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। তাহলে এখানে কাগজ আর দিস্তার মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। লিখব 24টি কাগজ, 24টি কাগজ হয় এক দিস্তা। তাহলে 24টা কাগজ এক দিস্তা, তাহলে একটি কাগজ হয় 1/24 দিস্তা। কেন ভাগ হলো? কারণ একটি কাগজ তো কম হবে, তাই না? এবার 120টি কাগজ হয়, 120টি কাগজ বেশি দিস্তা হবে, তাহলে উপরে কি হবে? গুণ হবে। তাহলে এটাকে কাটাকাটি করে দাও 5 দিয়ে, 5 24 120, 4 5 20, 5, তাহলে 5 × 5, 5 দিস্তা। তাহলে কি বলেছে যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে? তা লিখব সুতরাং কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? তাহলে তোমরা জানো 1 ডজন সমান সমান 12টা। তাহলে 12টি ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে 32টি ডিমের দাম কত আমাকে সেটা বের করতে হবে। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো, এবার আমাকে কি বের করতে বলেছে? যে 32টি ডিমের দাম কত। তাহলে আমাকে যেটা বের করতে বলবে সেটা আমি লিখব ডান দিকে। তাহলে এখানে লিখব দাম, আর ব্র্যাকেটে লিখব টাকা, কারণ দামটা টাকায় আছে। আর এখানে লিখব ডিম, বা তোমরা লিখতে পারো ডিমের সংখ্যা, আর এখানে ব্র্যাকেটে লিখলাম টি। দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা, অর্থাৎ 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে 32টা ডিমের দাম কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে ডিম কম দাম কম, এখানে ডিম বেশি দামও বেশি। অর্থাৎ তুমি যদি ডিম কম নিতে যাও তোমাকে টাকাও কম লাগবে, ডিম বেশি নিতে গেলে টাকাও বেশি লাগবে। তাহলে একটা কমলে আর একটাও কমছে, একটা বাড়লে অপরটাও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তা লিখব এখানে ডিম ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে। এখানে ডিম আর দামের মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা, 12টি ডিমের দাম 48 টাকা।
তাহলে একটি ডিমের দাম, তাহলে একটি ডিমের দাম কম হবে, কম হলে কি বলেছি ভাগ হবে। 32টি ডিমের দাম, তাহলে 32 কী হবে, 32টি ডিমের দাম বেশি হবে, তাই উপরে গিয়ে গুণ হবে, আর 12 নিচে আছে নিচে, তাহলে 4 12 48। এবার 4 দিয়ে উপরে 32কে গুণ করো, কারণ উপরে উপরে কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে 4 দুগুণা কত হবে 8, আর 3 চেরা 12, তাহলে 128 টাকা। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং 32টি ডিমের দাম 128 টাকা। দেখো 5 নম্বর অঙ্কটা বলছে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে ওই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে 5 ঘন্টা করে কাজ করলে যে কাজটা 30 দিনে শেষ হয়, 6 ঘন্টা করে কাজ করলে সে কাজটা করতে কি 30 দিন লাগবে? অবশ্যই লাগবে না, কারণ এখানে প্রতিদিন কাজের পরিমাণটা বাড়ানো হয়েছে, তাহলে কি সময়টা কমে আসবে। তাহলে এখানে প্রতিদিন কাজের পরিমাণ কম, প্রতিদিন কাজের পরিমাণ কম হলে সময়টা বেশি লাগবে, আর কাজের পরিমাণটা বেশি হলে সময়টা কম লাগবে। আগের মতো করে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে আমাকে বের করতে বলেছে যে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। তাহলে এখানে দিন, তাহলে এখানে লিখব সময় আর ব্র্যাকেটে লিখব দিন, আর এখানে লিখব দৈনিক কাজের পরিমাণ, দৈনিক কাজ ব্র্যাকেটে লিখি ঘন্টা, দৈনিক কাজ ব্র্যাকেটে লিখলাম ঘন্টা। তাহলে দেখো প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কাজটা কতদিন সময় লাগে করতে? 30 দিন। এবার প্রতিদিন 5 ঘন্টার জায়গায় সে যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই কাজটা করতে তার কতদিন সময় লাগবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দৈনিক কাজ আর সময়ের মধ্যে কিন্তু সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক আছে। বলো কেন? কারণ যে কাজটা 5 ঘন্টা করে করলে যে কাজটা করতে 30 দিন সময় লাগে, সে কাজটা 6 ঘন্টা করে যদি আমরা করি, সেই কাজটা করতে কিন্তু সময়টা কম লাগবে। তাহলে এখানে যদি আমরা সময়টা কমাই, তাহলে কাজটা করতে বেশি দিন সময় লাগবে। এবার আমি যদি সময়টা বাড়াই, অর্থাৎ 5 ঘন্টার জায়গায় যদি সেই কাজটা আমি 6 ঘন্টা করে করি, তাহলে সেই কাজটা করতে কিন্তু আমার দিনটা কম লাগবে। তাহলে একটা বাড়ালে অপরটা কিন্তু কমে আসছে, আর একটা কমালে কিন্তু অপরটা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। মনে রাখবে, যদি একটা কমে অপরটা বাড়ে, একটা বাড়লে অপরটা কমে, তাহলে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাই লিখব এখানে দৈনিক কাজ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। লক্ষ্য করো 5 ঘন্টা করে কাজটা করলে কত দিনে কাজটা শেষ হয়? 30 দিনে। তা লিখব 5 ঘন্টা করে কাজ করলে 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে 30 দিন। এখানে যদি আমরা দৈনিক লিখি বা প্রতিদিন যদি লিখি, এখানে তোমরা প্রতিদিন লিখতে পারো। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে 30 দিন। তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে সময় লাগে, তাহলে প্রতিদিন 5 ঘন্টার জায়গায় যদি তুমি 1 ঘন্টা করে কাজ করো,
তাহলে কি তোমার সময়টা বেশি লাগবে, তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে, কার সাথে গুণ হবে, যে সংখ্যার নিচে 1 বসাবো। তাহলে 30 গুণ 5 দিন, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে সময় লাগে। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কাজটা করতে সময় কি লাগবে, সময় কম লাগবে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে, ভাগ হবে মানে নিচে আসবে। তাহলে 30 গুণ 5 আর নিচে হবে কত, 6 দিন, 5 6 30, তাহলে কত দিন হচ্ছে, 25 দিন। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এখানে বলছে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে, সুতরাং 25 দিনে সেই কাজটি শেষ করা যাবে, 25 দিনে সেই কাজটি শেষ করা যাবে, শেষ করা যাবে। তাহলে আজ আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো করালাম, পরের ভিডিওতে আমি তোমাদের 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করাবো।